কম্বাইন্ড অ্যাকশনের অ্যানালাইসিসের দুইটা প্রসেস আছে, দুইভাবে অ্যানালাইসিস করা যায়। প্রথমে যেটা সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস, ডিরেক্ট অ্যানালাইসিস মেথড, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ মেথড। ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথড যেটা সেটা দিয়ে শুরু করা হয় না, এটা একটু কমপ্লেক্স টাইপের। মেইনলি এই আমরা প্রথম যে দুইটা প্রসেস আছে সেই দুইটা প্রসেসের মাধ্যমে আমরা মানে খুব সহজভাবে এবং ইফেক্টিভলি অ্যানালাইসিস করে চেক করতে পারি যে আমরা যে সেকশনটা ইউজ করতেছি সেটা ঠিক আছে কিনা। ডিরেক্ট অ্যানালিসিস মেথড যেটা আর ইফেক্টিভ লেন্থ মেথড যেটা, এটা এই দুইটা আমরা আর কি এই কোর্সের মধ্যে শিখবো। এর মধ্যে ইফেক্টিভ লেন্থ মেথড যেটা, এর একটা প্রবলেম আমরা লাস্ট ফ্রাইডে ক্লাসে সলভ করছিলাম। আমি জাস্ট প্রথম থেকে একটু হালকা ওভারভিউ দিয়ে এসে, যদি কেউ মিস করে থাকেন তাহলে ক্যাচ করে নিয়ে। আর দুইটার প্রসেস মানে সলিউশন প্রসেস ইফেক্টিভ লেন্থ মেথড, এরপরে ডিরেক্ট অ্যানালিসিস মেথড যেটা আজকে সলিউশন করবো, দুইটারই সলিউশন প্রসেস হুবহু সেম, একদমই সেম, শুধু মাঝখানে একটা প্রসেস একটু ডিফারেন্ট আছে, জাস্ট একটা স্টেপ ডিফারেন্ট আছে। তাছাড়া পুরো সলিউশন কিভাবে কি করবো না করবো, স্টেপগুলো বা একদম প্রসেস ফর্মুলা সবকিছুই সেম। সো প্রথমত আমাদের যদি একটা বের করলাম কম্বাইন্ড অ্যাকশনের স্টিল সেকশনকে অ্যানালাইসিস করতে হয়, তাহলে এইটা আমাদের ফর্মুলা। এই একটা ফর্মুলা দিয়ে আমরা অ্যানালাইসিস করি, যে মেথডই হোক না কেন, ডিরেক্ট অ্যানালাইসিস হোক অথবা ইফেক্টিভ মেথড হোক। এই ফর্মুলার আবার দুইটা ক্রাইটেরিয়া আছে, কখন আমরা কোন ফর্মুলাটা ইউজ করব সেটা ডিপেন্ড করে হলো এইটার উপরে, পিআর ডিভাইডেড বাই পিসি। পিআরটা কি জিনিস? পিআরটা হলো আমাদের স্টিল সেকশনটার উপরে টোটাল, আসলে টোটাল কি পরিমাণ লোড আসতেছে সেটা হচ্ছে পিআর, অর্থাৎ যেটা আমরা টোটাল লোড ক্যালকুলেশন থেকে পেতে পারি। এবং পিসি যেটা, সেটা হলো আমরা যে স্টিল সেকশনটাকে বিম বা কলাম হিসেবে ইউজ করতেছি তার ডিজাইন ক্যাপাসিটি বা ডিজাইন স্ট্রেংথ। আমরা ডিজাইন অফ স্টিল কলাম চ্যাপ্টারে যে ডিজাইন স্ট্রেংথ বের করতে আসলাম পিসি, সেটাই হলো এই পিসি। তো এখানে আমাদের সেটা ডাইরেক্ট ওই ক্যালকুলেশন করে করে পিসি এর ভ্যালুটা বের করার প্রয়োজন নাই। এআইসি টেবিল আছে, এআইসি এই যে টেবিল থেকে আমরা সরাসরি পিসি এর ভ্যালুটা কালেক্ট করে নিতে পারবো। সো প্রথমত আমরা জাস্ট এই যে প্রবলেম দেওয়া থাকুক না কেন সেখান থেকে পি আর এবং পিসি এই দুইটা ভ্যালু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে দেখব এদের রেশিওটা যদি 0.2 এর থেকে বড় হয়, তাহলে আমরা প্রথম যে ফর্মুলাটা, অর্থাৎ এই যে ফর্মুলা পি আর ডিভাইডেড বাই পিসি প্লাস 8/9 mrx ডিভাইডেড বাই mcx প্লাস mry ডিভাইডেড বাই mci, এই ফর্মুলাটা ইউজ করব। এবং এই ফর্মুলাটার টোটাল ভ্যালুটা যদি 1 এর থেকে ছোট হয়, তাহলে মানে আমাদের বিমটা এখানে ঠিক আছে, বা সরি বিম বা কলামটা বা স্টিল সেকশনটা আমরা যেটা ইউজ করতেছি সেটা ঠিক আছে। এখন যদি পিআর বাই পিসি এই রেশিওটা যদি 0.2 এর থেকে ছোট হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সেকেন্ড যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। যে ফর্মুলাটা হলো পিআর ডিভাইডেড বাই 2পিসি প্লাস mrx ডিভাইডেড বাই mcx প্লাস mry ডিভাইডেড বাই mcy। এই ক্ষেত্রেও সেম, যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল এখানে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা যদি 1 এর থেকে ছোট হয়, দ্যাটস মিন দ্য সেকশন ইজ ওকে। যদি 1 এর থেকে বড় হয়, তার মানে আমাদের সেকশনটা আন্ডার ডিজাইন করা হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের একটু বড় সেকশন করে আবার ডিজাইন করতে হবে এবং ফাইনালি তারপরে অ্যানালাইসিস করতে হবে। তো এখানে যে আমাদের প্রথম যে প্রবলেমটা ছিল, এখানে প্রথম গত ক্লাসে আমরা যেটা সলভ করছি সেটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ মেথডের প্রবলেম। ইফেক্টিভ লেন্থ মেথডের প্রবলেমে আমরা কি করছিলাম, প্রথমে আমরা টোটাল লোড, যেটা টোটাল লোড ক্যালকুলেশন করছিলাম, তার সাথে আমরা আমাদের এআইসি টেবিল থেকে ওই যে স্টিল সেকশনটা, সেই স্টিল সেকশনটার ডিজাইন স্ট্রেংথ কত, ডিজাইন ক্যাপাসিটি কত সেটা বের করছিলাম। বের করে এই দুইটা রেশিও করে দেখছিলাম, যে দুইটা রেশিও আসছিল 0.639, যেটা 0.2 এর থেকে বড়। দ্যাটস মিন আমাদের প্রথম যে ফর্মুলাটা 0.2 এর থেকে বড় হয়, তাহলে প্রথম যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা ইউজ করার জন্য আননোন যে সমস্ত ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমাদের বের করতে হবে। পিআর এবং পিসি অলরেডি তো প্রথমে আমরা জাস্ট এই ক্রাইটেরিয়াটা ম্যাচ করার জন্য পিআর বাই পিসি বের করে নিই। এরপরে আমাদের যেটা বের করতে হয় সেটা হচ্ছে এমআরএক্স, এমসিএক্স, এমআরওয়াই, এমসিওয়াই। এখন এই এমআরএক্স বা এমসিএক্স বা এমআরওয়াই বা এমসিওয়াই কোনটা কোনটা বের করবো, এটা ডিপেন্ড করবে আমাদের গিভেন প্রবলেমের উপরে। এখানে যে ইফেক্টিভ লেন্থ মেথডে যে প্রবলেমটা দেওয়া ছিল, সেই প্রবলেমে আমার শুধুমাত্র এক্স অ্যাক্সিস এর মুভমেন্ট দেওয়া ছিল, এখানে ওয়াই অ্যাক্সিস এর কোনো মুভমেন্ট দেওয়া ছিল না। দ্যাট মিন্স আমাদের এখানে ওয়াই ওয়াই অ্যাক্সিস এর যে মুভমেন্টের টার্মটা, এই অংশটুকু আমাদের থাকবে না, এই অংশটুকু জিরো হয়ে যাবে। তার মানে আমাদের এখন শুধু বের করতে হবে এম আর এক্স, এম সি এক্স। এম আর এক্স যেটা, এমআরএক্স যেটা, এমআর বের করার ফর্মুলা দেখেন এখানে দেওয়া আছে, এমআর ইকুয়াল টু বিটা 1 ইনটু এমএলটি প্লাস বিটা 2 ইনটু এমএলটি। এখানে আমাদের যে বিমটা দেওয়া আছে বা সরি যে কলামটা দেওয়া আছে, এখানে কলামের ক্ষেত্রে এটা বলাই ছিল জাস্ট এটা সিঙ্গেল কার্ভেচারের একটা, এই যে এখানে বলা আছে ট্রান্সভার্স লোডের কারণে এখানে জাস্ট ইট ইজ বেন্ট ইন এ সিঙ্গেল কার্ভেচার বা 1 ডিগ্রি কার্ভেচারে যদি এটা বেন্ট করে, তাহলে বিটা 2 যেটা, বিটা 2 এর এই ভ্যালুটা হয়ে যায় 0, অর্থাৎ এই টার্মটুকু
পুরোটাই 0 হয়ে যায়। আমাদের এই বিটা 1 ইনটু এমএনটি এই টার্মটুকু বের করতে হবে। এখানে এমএনটি যেটা এমএনটিটা হলো আমাদের যে কলামটা আছে বা স্টিল সেকশনটা আছে সেখানে টোটাল কি পরিমাণে মোমেন্ট আছে সেটা হচ্ছে এমএনটি। তো এখানে আমাদের দেওয়া ছিল ডেড লোডের কারণে মোমেন্ট 60 কিউব ফিট, লাইভ লোডের কারণে মোমেন্ট 60 কিউব ফিট প্লাস 1.2 ইনটু ডেড লোড মোমেন্ট প্লাস 1.6 ইনটু লাইভ লোড মোমেন্ট করে আমরা এমএনটি পাইছিলাম। আমাদের শুধু ক্যালকুলেশন যেটা করে নিতে হবে সেটা হচ্ছে বিটা 1। এই বিটা 1 এর জন্য আমরা কয়েকটা স্টেপে কিছু ভ্যালু ক্যালকুলেশন করছিলাম। বিটা 1 এর ফর্মুলা ছিল এটা, এই যে Cm ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা PR ডিভাইডেড বাই PEL। এই ফর্মুলা থেকে আমাদের বিটা 1 বের করে নিতে হবে। সেখানে আবার Cm এর যে ফর্মুলা, Cm এর আরেকটা ফর্মুলা ছিল 0.6 মাইনাস 0.4 ইনটু M1 বাই M2। এই ফর্মুলা থেকে আমরা প্রথমে Cm ক্যালকুলেশন করছিলাম। PR যেটা, PRটা হচ্ছে টোটাল লোড, এটা আমরা আগেই ক্যালকুলেশন করছিলাম। এবং PEL যেটা সেটা হচ্ছে একটা বিমের ইফেক্টিভ ক্রিটিক্যাল বাকলিং লোড। ক্রিটিক্যাল বাকলিং লোডের এই ফর্মুলা এটা আমরা কলাম চ্যাপ্টারেও পড়ে আসছিলাম। ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেন্থ ইকুয়াল টু পাই স্কয়ার EI ডিভাইডেড বাই KL হোল স্কয়ার। তো এখান থেকে আমরা PEL বের করছিলাম এবং আমরা বলে দিয়েছিলাম যে আলফা এর ভ্যালুটা আমরা 1 ইউজ করব, এটা কনজারভেটিভ ভ্যালু হচ্ছে 1। এটা পুরোটা ক্যালকুলেশন করে আমরা বিটা পাইছিলাম, বিটা 1 পেয়েছিলাম। বিটা 1 এর সাথে যদি আমি এই এমএনটি অর্থাৎ টোটাল মোমেন্ট পুট করি তাহলে সেখান থেকে আমরা এমআর পাবো। আর এমসি যেটা সেটা হলো আমাদের যে স্টিল সেকশনটা আছে সেই স্টিল সেকশনটার মোমেন্ট ক্যাপাসিটি। এমসি বের করতে হলে আবার আমাদের বুঝতে হয় যে এটা আসলে কোন জোনে পড়তেছে, এটা কি জোন 1 এ আছে নাকি জোন 2 এ আছে নাকি জোন 3 তে আছে। তো সেটা জানার জন্য আমাদের এই যে W12/96 এই যে স্টিল সেকশনটা দেওয়া ছিল সেই স্টিল সেকশনটা আমরা এআইসি টেবিল, এই যে এআইসি টেবিল, এই টেবিল থেকে আমরা এলপি এবং এলআর এই দুটো ভ্যালু বের করছিলাম। এলপি পাইছিলাম 10.9, এলআর পাইছিলাম 46.7 এবং এখানে আমাদের যে কলামটা দেওয়া ছিল সেই কলামটা লেন্থ ছিল 12 ফিট এবং মাঝখানে কোনো ব্রেসিং ছিল না। তার মানে আমাদের একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিসটেন্স ছিল 12 ফিট। তো এখান থেকে আমরা ডিসিশন নিয়েছিলাম যে এলবি এর ভ্যালুটা 10.9 এর থেকে বড় কিন্তু 46.7 এর থেকে ছোট, দ্যাট মিন্স এটা জোন 2 তে পড়তেছে। সো জোন 2 এর মোমেন্ট ক্যাপাসিটি যে ফর্মুলা, এই জোন মোমেন্ট ক্যাপাসিটি ফর্মুলা আমরা আগে দেখে আসছি। এখন এই ফর্মুলা থেকে আমাদের এমসি বের করতে হবে। এই ফর্মুলায় জাস্ট আমি সব ভ্যালুগুলো বসাই দিছি। সিবি এর আমরা ভ্যালু 1 ইউজ করতেছি, কনজারভেটিভ ভ্যালু, প্লাস পাই ইনটু এমপি মানে হলো W12 ইনটু 96 এই যে সেকশনটা এই সেকশনটার এমপি বা প্লাস্টিক মোমেন্ট সেটাও আমরা ডাইরেক্ট পাই এআইসি এই যে টেবিল থেকে ডাইরেক্ট ভ্যালুটা পাই। তার সাথে আমরা জাস্ট মাইনাস তার সাথে মাইনাস বিএফ, বিএফ যেটা সেটা হচ্ছে বেন্ডিং ফ্যাক্টর, এই ভ্যালুটা আমরা এআইসি টেবিল থেকে পাই কিন্তু এলবি মাইনাস এলপি, এলবি এলবি যেটা সেটা তো আমরা পাচ্ছি 12 ফিট এবং এলপি যেটা সেটা হচ্ছে 10.9 ফিট, এটা আমরা এসি টেবিল থেকে আগে বের করে রাখছি এখানে। তো এই ভ্যালুগুলো জাস্ট এখানে বসানো হয়েছে। এখানে বসাইলে আমরা এই জোন 2 এর কারণে যে সেকশনটা দেওয়া আছে সেটার মোমেন্ট ক্যাপাসিটি অর্থাৎ এমসি, সি মানে হচ্ছে ক্যাপাসিটি, সে ভ্যালুটা পাইছিলাম 44.6। এরপরে যখন আমি সব ভ্যালু বের করা শেষ এখন জাস্ট এই ফর্মুলাতে বসাইছি, ফর্মুলাতে বসাই দেখছি যে এটা 1 এর থেকে ছোট কিনা। আমরা যে সেক্টরটা ইউজ করছিলাম সেই সেক্টরটার কারণে ফাইনাল রেজাল্ট আমরা পাইছিলাম 0.931, যেটা 1 এর থেকে ছোট, দ্যাটস মিন এই সেক্টর যেটা সেটা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি, এটা ওকে আছে। এটা ছিল আমাদের লাস্ট ইফেক্টিভ লেন্থ মেথডের যে প্রবলেমটা। আজকে আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে ডিরেক্ট অ্যানালাইসিস মেথড। এখানেও জাস্ট দুইটা মেথডের মধ্যে বা দুইটা প্রসেসের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য সেম একই ভ্যালু দিয়ে একই ম্যাথ এখানে সলিউশন করা হয়েছে, যাতে বোঝা যায় যে আসলে মেন পার্থক্যটা আসলে কোথায় দুইটা প্রসেসের মধ্যে। দুইটা প্রসেসই মোটামুটি বলা যায় যে 90% সেম, শুধুমাত্র একটা মাঝখানে একটা স্টেপে ডিফারেন্স আছে, সেটা আমরা আজকে দেখব। ডিরেক্ট অ্যানালাইসিস মেথডের জন্য যে প্রবলেমটা বলা আছে এখানে সেম আগের মতো একই প্রবলেম বলা আছে। 12 ফিট লং W12 into 96 16 column is used as a beam column in a braced frame. It is bent in a single curvature. Single curvature মানে হচ্ছে এই যে ধরেন এরকম একটা কলাম আছে, এরকম একটা কলাম আছে, এটা জাস্ট একটা বেড হয়েছে একটা সিঙ্গেল কার্ভেচার। এবং সাধারণত যদি মাঝখানে কোনো বেসিক না থাকে তাহলে সবসময় এরকম একটা সিঙ্গেল কার্ভেরই সরি সিঙ্গেল বেড কার্ভেচার আসবে এবং এটাকে আমরা বলি 1 ডিগ্রি অর্ডার বা 1 ডিগ্রি অর্ডারের কার্ভেচার। মাঝখানে যদি আরেকটা সাপোর্ট থাকতো বা আরেকটা বেসিক থাকতো তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই বেডটা এরকমও হইতে পারতো। যদি এরকম শেপের হয় তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলি 2 ডিগ্রি কার্ভেচার। এবং এই ক্ষেত্রে আমাদের যে বিটা 2 যেটা বিটা 2 এর ভ্যালুটা বের করতে হয়, বিটা 2 যেটা বিটা 2 এর ভ্যালুটা বের করতে হয়। তবে জেনারেলি এই গ্যাসটা অনেক রেয়ার। আমাদের সাবজেক্ট সচরাচর যে সমস্ত স্ট্রাকচার দেখা যায় এই সমস্ত ক্ষেত্রে কোথাওই ডাইরেক্ট কলার মধ্যে কোনো বেসিক দেওয়া থাকে না, থাকলেও সেটা এই সাপোর্ট থেকে দেওয়া থাকে, যেটার কারণে কার্ভেচার সবসময় এক ডিগ্রি হয়। তাই ওই জিনিসটা
এরপরে বলতেছে সিঙ্গেল কার্ভেচার উইথ ইকুয়াল এন্ড অপোজিটিভ মোমেন্টস and is not subjected to intermediate transverse load তারপরে হচ্ছে এর দুই পাশে মোমেন্ট আছে এই মোমেন্টের ভ্যালুগুলোও নিচে দেওয়া আছে এবং বলা আছে মাঝখানে কোনো ট্রান্সভার্স লোড নাই শুধুমাত্র দুই পাশে মোমেন্ট আছে সেই মোমেন্ট কত এখানে আমাদের প্রথমে বলা আছে যে এখানে যে কলামের উপরে যে পরিমাণ লোড পড়তেছে সেই লোডের ডেড লোড হচ্ছে 175 কি লাইভ লোড 300 কি এবং ফার্স্ট অর্ডারের কারণে যে মোমেন্ট এক্স অ্যাক্সিস এর ডেড লোড মোমেন্ট অর্থাৎ এমডিএক্স 60 ফিট এমএলএক্স 60 ফিট এখানে সেম ওয়াই অ্যাক্সিস এর কোনো মোমেন্ট দেওয়া নাই ওয়াই অ্যাক্সিস এর মোমেন্ট সাধারণত আসেও না যেহেতু ট্রান্সভার্স লোড নাই তো সেক্ষেত্রে এক্স অ্যাক্সিস এর মোমেন্ট সেটাই আসবে এটা দুইটাই বলা আছে 60 ফিট প্রথমে এখানে সলিউশনে কি করা হচ্ছে W12 এর কারণের জন্য আমাদের যে সমস্ত প্রপার্টিজ প্রয়োজন হইতে পারে যেগুলো আমাদের ক্যালকুলেশনে পরবর্তীতে লাগতে পারে সেগুলো প্রথমে লিখে দেওয়া হয়েছে এটা আসলে বেসিক তো চাইলে প্রথমে এটা জাস্ট এআইসি টেবিল থেকে একবারে যা যা প্রয়োজন সব কিছু লিখে নিতে পারে পরবর্তীতে সেখান থেকে দেখে দেখে ভ্যালু বসাতে পারে অথবা যার যেটা ইচ্ছা আর কি ম্যাপ করার সময় যেটা প্রয়োজন সেটাও ডাইরেক্ট এআইসি টেবিল থেকে দেখে নিয়ে বসাই দিতে হবে কিন্তু আসলে জাস্ট কনভিনিয়েন্সের জন্য এখানে লেখা আছে তো প্রথমে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব সেই ফর্মুলাটা কোন ফর্মুলাটা ইউজ করব সেটা জানার জন্য আমাদের এই রেশিওটা বের করতে হবে সেটা হচ্ছে PR ডিভাইডেড বাই PC এই রেশিওটা ফার্স্টে আমাদের বের করে নিতে হবে বের করে দেখতে হবে যে সেটা 0.2 এর থেকে বড় নাকি ছোট যদি বড় হয় তাহলে আমরা প্রথমে এই ফর্মুলাটা ইউজ করব যদি ছোট হয় তাহলে এই ফর্মুলাটা ইউজ করব এখন প্রথমে আমরা যদি PR ডিভাইডেড বাই PC এটা বের করতে চাই তাহলে প্রথমে আমাদের বের করতে হবে PR যদি বের করতে হয় তাহলে PR এর ফর্মুলাটা যেটা এখানে দেওয়া আছে PR equal to PNT plus beta to PNT এখন যেহেতু আমাদের এখানেও প্রশ্নে বলা আছে শুধুমাত্র সিঙ্গেল কার্ভেচার এখানে বেড হবে তাহলে সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস যেটা বা সেকেন্ড অর্ডার হচ্ছে ফ্যাক্টর বিটা টু এটা 0 শুধুমাত্র PR equal to PNT PNT টা হলো আমাদের যে টোটাল লোড সেটাই হলো PNT PNT তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারি 1.2 বেড লোড প্লাস 1.26 লাইভ লোড সেটাই করা হচ্ছে 1.2 বেড লোড 175 এবং লাইভ লোড 300 এটা ক্যালকুলেশন করলে আমাদের টোটাল যে ভ্যালুটা PR বা PNT সেটাই বলে দেবো টোটাল ভ্যালুটা আসছে 690 এখন এটাকে আমি জাস্ট কোন ফর্মুলাটা ইউজ করব সেটা বের করার জন্য সেকেন্ড আবার আরেকটা জিনিস প্রয়োজন সেটা হলো পিসি বা ডিজাইন স্ট্যান্ড ডিজাইন স্ট্যান্ড আমরা বের পাই এআইসি টেবিল থেকে আমাদের এখানে যে কলামটা দেওয়া আছে সেই কলামটা লেন্থ বলা আছে 12 ফিট এবং এখানে যে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর যেটা আমরা কলাম সেক্টর বিভিন্ন সাপোর্টের জন্য বিভিন্ন ফ্যাক্টর ইউজ করে আসতাম দুই পাশে ফিক্স সাপোর্ট থাকলে 0.65 ইউজ করতাম দুই পাশে যদি পিন সাপোর্ট থাকতো তাহলে 1 ইউজ করতাম এক পাশে পিন থাকলে 0.8 ইউজ করতাম এইখানে জাস্ট ফর কনভিনিয়েন্স এবং জাস্ট কনজারভেটিভ ডিজাইন হিসেবে এখানে টোটাল সব ক্ষেত্রে সাপোর্টের যে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টরটা 1 ইউজ করা হয় এখানে যদি কেউ আগের মতো 0.65 বা 0.8 ইউজ করে কোনো অসুবিধা নাই তারপরেও ম্যাপটা ঠিক থাকবে এখানে জাস্ট একটা জেনারেল ভ্যালু k ইকুয়াল টু 1 বসাই দেওয়া হয়েছে 1 বসাই তাহলে আমাদের ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর k এর ভ্যালু 1 এবং লেন্থ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 12 ফিট তাহলে টোটাল kl যদি করি kl ইকুয়াল টু 12 ফিট এখন kl পাওয়ার পরে আমাদের যে পিসি সেই কলামটা দেওয়া আছে কলামটা ডিজাইন স্টেপ এই ডিজাইন স্টেপ বের করতে হবে এআইসি টেবিল 4.1 এআইসি টেবিল 4.1 হলো এটা এই টেবিলটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আমি বিম চ্যাপ্টার পড়ানোর সময় 23 পেজের যে একটা এআইসি টেবিল দিছি এর মধ্যে স্টিলের যত রকম টেবিল হইতে পারে সবকিছুই আছে একদম প্রথমে আমরা সেই টেবিল পড়তাম ভিডিওর আগে যে এই টেবিল যে পড়তাম এগুলাও আছে এরপরে বিম ডিজাইনের জন্য যে টেবিলগুলো প্রয়োজন টেবিল 3.1 টেবিল সেগুলাও আছে এখানে বিমের মোমেন্ট ক্যাপাসিটি দেওয়া থাকে এবং তারপরে টেবিল 4.1 যেটা এখানে মেইনলি কলাম ডিজাইনের জন্য এই টেবিলগুলো ইউজ করা হয় অ্যাক্সিয়াল কম্প্রেশন লোডের কারণে জন্য এই টেবিলগুলো দেওয়া আছে এই টেবিলটাও দেওয়া আছে এখানে আমাদের যে সেকশনটা আছে সেটা হচ্ছে W12 into 96 আমরা এখান থেকে বুঝবো W12 into 96 কোথায় আছে এখানে দেখেন প্রথমে যেগুলো আছে সেগুলো হচ্ছে সব W14 তাহলে 14 থেকে আমরা একটু ছোটর দিকে যাই যে এখান থেকে মেইনলি W12 শুরু হয়েছে এরপরে আবার আমাদের খুঁজতে হবে 96 কোথায় আছে 12 into 96 তাহলে 12 into 96 যদি আমরা খুঁজি এই যে এখানে আছে 12 into 96 তার মানে আমরা এই বরাবর এখন খুঁজবো এখন এই বরাবর তো অনেকগুলা ভ্যালু আছে তার জন্য আমরা খুঁজবো কোনটা তার জন্য খুঁজবো হলো আমাদের টোটাল KL কত পাইছি সেটার উপরে ডিপেন্ড করতেছে KL আমরা পাইছি কত K into L যদি করছি তাহলে পাইছি 12 ফিট এখন 12 into 96 যখন পাইছি এখানে দেখেন আবার লেখা আছে 0 6 7 8 9 10 11 12 এভাবে 0 থেকে 40 ফিট পর্যন্ত
যে কলাম লেন্থ পেতে পারে সেই কলাম লেন্থের কারণে এখানে ডিজাইন স্ট্রেংথের ভ্যালু দেওয়া আছে। 0 এর পরে ডাইরেক্ট 6 দেওয়া হয়েছে কারণ 6 ফিটের নিচে কোনো কলাম আসলে সেটা ডাইরেক্ট এই স্ট্যান্ডার্ডের মধ্যে পড়বে না, সেটা শর্ট কলামের মধ্যে চলে যাবে, সেটা ডাইরেক্ট ইফেক্টিভ লেন্থের মধ্যে আর আসবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু পাইছি 12, মানে 12 ফিট এবং ডাব্লিউ 12 ইন্টু 96, এই কলাম বরাবর আমরা 12 ফিটে যদি চলে যাই, এখানে দুইটা ভ্যালু আছে, একটা এএসডির জন্য একটা এলআরএফ এর জন্য। তো আমরা যেহেতু এলআরএফ ডিজাইন করতেছি, 12 এর জন্য ভ্যালুটা আসে 1080, এই যে 1080। তাহলে এখান থেকে আমরা জাস্ট ভ্যালুটা নিয়ে বসাইতে পারি যে পিসি ইকুয়াল টু 1080 কিউব। তাহলে এখন আমি পি আর পাইছি, পিসি পাইছি, তাহলে এদের যদি রেশিও বের করি, পি আর বাই পিসি যদি বের করি, তাহলে 690 ডিভাইডেড বাই 1080 করলে রেশিওটা ভ্যালুটা আসে 0.639, যেটা 0.2 এর থেকে বড়। অর্থাৎ আমাদের যে প্রথম যে ফর্মুলাটা ছিল, এখানে একদম প্রথম যে ফর্মুলাটা ছিল, এই যে 8/9 দিয়ে যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। এখন এই ফর্মুলাতে আমার অজানা কি কি আছে সেটা যদি আমরা বের করি, এখানেও সেম পি আর বাই পিসি অলরেডি আমরা বের করে ফেলছি রেশিওটা বের করার জন্য। এম আর এক্স এম সি এক্স আমরা বের করি নাই, এটা বের করব। আর আমাদের ওয়াই অ্যাক্সিস এর কোনো মোমেন্ট প্রশ্নে বলা নাই, বা শুধু ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস, এখানে ওয়াই অ্যাক্সিস এর ট্রান্সভার্স কোনো লোডও নাই, তার মানে এই ভ্যালুটা ডাইরেক্ট জিরো। তার মানে এখানেও আমাকে সেম এম আর এক্স এবং এম সি এক্স এই দুইটা ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। এম আর এক্স এর যে ফর্মুলা, এম আর এক্স এর ফর্মুলা থেকে আমি দেখতে পাচ্ছি এম আর ইকুয়াল টু বিটা 1 ইনটু এম এল টি প্লাস বিটা 2 ইনটু এম এল টি, সরি। এখানে সেম কথাই বলা আছে যে শুধুমাত্র সিঙ্গেল কার্ভেচারে বেন্ড করা হয়েছে, তার মানে এখানে শুধু সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস কিছু নাই। তো সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসে যে কোএফিশিয়েন্ট বিটা 2, সেই ভ্যালুটা এখানেও জিরো হয়ে যাবে, শুধু আমাদের এইটুকুর ভ্যালু বের করতে হবে। এইটুকুর ভ্যালু বের করার জন্য একদম সেম হুবহু আগের মতো প্রসেস, বিটা 1 বের করতে হবে। তো বিটা 1 এর ফর্মুলা হলো সিএম ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা পিআর ডিভাইডেড বাই পিইএল। তো এখানেও আমাদের সিএম ক্যালকুলেশন করতে হবে, পিইএল ক্যালকুলেশন করতে হবে, দুইটা জিনিস ক্যালকুলেশন করতে হবে। সিএম এর যে ইকুয়েশন সেটা হচ্ছে 0.6 মাইনাস 0.4 m1 ডিভাইডেড বাই m2। এই যে এটা হচ্ছে সিএম এর ইকুয়েশন, 0.6 মাইনাস 0.4 ইনটু m1 ডিভাইডেড বাই m2। এখন m1 আর m2 কি জিনিস? m1 আর m2 হলো এই যে আমাদের যে কলামটা আছে সেই কলামটার দুই প্রান্তের মোমেন্ট। এই প্রান্তের মোমেন্ট কত এবং এই প্রান্তের মোমেন্ট কত। এটা বলাই আছে যে এই প্রশ্নতে আমাদের বলা আছে দুই প্রান্তের মোমেন্ট হবে ইকুয়াল। দুই প্রান্তে ইকুয়াল মোমেন্ট আছে কিন্তু অপোজিট সাইডে, অপোজিট সাইডে। তাহলে এখানে আসলে আমাদের টোটাল এই কলামটাতে মোমেন্ট কতটুকু আছে এটা যদি আমরা ফার্স্টে ক্যালকুলেশন করে নেই, এম এর ডি যদি ক্যালকুলেশন করে নেই বা টোটাল মোমেন্ট যদি ক্যালকুলেশন করে নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই এটা এখানে এরা প্রথমে ক্যালকুলেশন করে নিছে, আপনি চাইলে এই রেশিও বের করার পরেও করতে পারেন, এটা আপনার ইচ্ছা আর কি। সো এখানে ডেড লোডের কারণে মোমেন্ট আসছে 60 কিউব ফিট এবং আর লাইভ লোডের কারণে মোমেন্ট আসছে 60 কিউব ফিট। 1.22 ডেড লোডের কারণে মোমেন্ট প্লাস 1.6 লাইভ লোডের কারণে মোমেন্ট, পুরোটা ক্যালকুলেশন করলে টোটাল মোমেন্ট আসছে তো 168 কিউব ফিট। তাহলে এই যে কলামটা আছে সেটা নিচের দিকেও 168 কিউব ফিট মুভমেন্ট আছে, উপরের দিকেও 168 কিউব ফিট মুভমেন্ট আছে, কিন্তু পার্থক্যটা হলো যে কোনো এক সাইডে পজিটিভ হলে আরেক সাইডে সেটা নেগেটিভ। যদি উপরের দিকে আমরা বলি প্লাস 168 কিউব, অর্থাৎ ক্লকওয়াইজ দিকে 168 কিউব ফিট মুভমেন্ট আছে, তার মানে অপোজিট সাইডটা আছে নিচের সাইডে সেখানে মাইনাস 168 কিউব ফিটের মুভমেন্ট আছে। তো সেই ভ্যালুটাই যদি আমরা বসাই এখানে আমাদের প্রবলেমে যদি বসাই, তাহলে m1 m2 দুইটার ভ্যালুই সেম কিন্তু অপোজিট। তার মানে জাস্ট একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ, তাই এখানে মাইনাস দেওয়া হয়েছে, প্লাস মাইনাসে মাইনাস। তো এখানে আবার এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, 168 কেটে দিলে ভ্যালু আসে 1, 0.6 প্লাস 0.4, সেক্ষেত্রে এটা ক্যালকুলেশন করলে সিএম, যেটা সিএম এর ভ্যালু আসে 1। তো সিএম আমরা পাইছি, আমাদের যে বিটা 1 ক্যালকুলেশনে সিএম পাইছি, পি আর আমরা আগেই ক্যালকুলেশন করছি টোটাল লোড। আর আমাদের এখান থেকে এখন বের করতে হবে পিইএল। এখন এই ডিরেক্ট অ্যানালাইসিস মেথড এবং ইফেক্টিভ লেন্থ মেথডের মেইন পার্থক্যটা হচ্ছে পিইএল ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটাতে শুধু পার্থক্য। এই ক্যালকুলেশনে যখন আমরা এই ইফেক্টিভ লেন্থ মেথডের পিইএল অর্থাৎ বাকলিং স্ট্রেন্থ ক্যালকুলেশন করছি, তখন ডাইরেক্ট আই স্কয়ার ইআই ডিভাইডেড বাই কে এল স্কয়ার এই ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করছি। তখন আমরা এই ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে আমরা যখন অ্যানালাইসিস করতেছি, ক্যালকুলেশন করতেছি, তখন সেম পুরো এটার সাথে একটা ফ্যাক্টর গুণ করা হয়, সেই ফ্যাক্টরটা হলো টাউ বি। শুধুমাত্র এই টাউ বি এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে আমাদের আলাদাভাবে ডিরেক্ট অ্যানালাইসিস মেথড। জাস্ট আলাদাভাবে ক্যালকুলেশন করে এটার সাথে গুণ করে দিতে হবে, তাছাড়া যা প্রসেস যা কিছু আছে সবকিছু আগে থেকে। এখানে সেটাই করা হয়েছে। এই টাও বি যদি ক্যালকুলেশন করতে হয়, টাও বি ক্যালকুলেশন করতে হলে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই
আর ডিভাইডেড বাই পি জি, এই ভ্যালুটা পি আর ডিভাইডেড বাই বের লেখা পি ওয়াই, পি আর ডিভাইডেড বাই পি ওয়াই, এই রেশিওটা আমাদের বের করতে হবে। পি আর মানে হচ্ছে টোটাল লোড, টোটাল লোড আমরা পাইছি হচ্ছে 690 টি, টোটাল আপনি ক্যালকুলেশন করে 1.2 লাইভ লোড করে পাইছি 690 টি। আর পি ওয়াই সেটা হলো জাস্ট এজি ইনটু এফ ওয়াই, অর্থাৎ স্টিলের এরিয়া কিন্তু তার সাথে যে তার যে ইল্ড স্ট্রেংথ, এটা গুণ করলে মেনলি পি ওয়াই পাওয়া যায়। পি ওয়াই ইকুয়াল টু এসি ইনটু এফ ওয়াই, স্টিলের এরিয়া ইনটু স্টিলের ইল্ড স্ট্রেংথ। হচ্ছে 12 into 96 এর কলাম, সেই কলামটা যদি আমরা এআইসি টেবিলে যাই, এআইসি টেবিল থেকে আমরা তার এরিয়াটা পাই 28.2 ইঞ্চি স্কয়ার, সেটা এখানে ইউজ করা আছে 28.2। তার সাথে তার যে ইল্ড স্ট্রেংথ কোডটাই বলা আছে 50 psi, এই দুইটা গুণ করে এখান থেকে যে রেশিও, সেই রেশিওটা পাওয়া গেছে 0.49। সো এটার একটা ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াটা হলো এই এই রেশিওটা, এদের রেশিওটা অর্থাৎ পি আর ডিভাইডেড বাই পি ওয়াই, এই রেশিওটা যদি 0.5 এর থেকে ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট টাউ বি এর ভ্যালুটা 1 ইউজ করতে পারি। এবং যদি 0.5 এর থেকে বড় হয়, তাহলে সেক্ষেত্রে যেই ভ্যালু আসবে, অর্থাৎ যদি 0.51 আসলো, তাহলে টাউ বি এর ভ্যালুটা আমরা ডাইরেক্ট 0.51 ইউজ করতাম। কিন্তু যেহেতু 0.49 অর্থাৎ 0.5 এর থেকে ছোট আসছে, ছোট আসি, তাহলে সেই ক্ষেত্রে টাউ বি টাউ বি এর ভ্যালুটা ডাইরেক্ট আমরা ইউজ করব 1। এরপরে যখন আমরা ক্যালকুলেশন জাস্ট পিইএল এর ক্যালকুলেশন বসাই দেব, ক্যালকুলেশন বসাই দিলে আমাদের মেইনলি পার্থক্যটা আছে দুইটা আরেকটা জায়গায়, যেটা ভুলে গেছি, সেটা হচ্ছে এই পিইএল ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে যখন ক্যালকুলেশন করা হয়, মেইনলি আমরা যখন ইফেক্টিভ লেন্থ মেথডে ক্যালকুলেশন করেছিলাম, ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করছিলাম, এবং এই ফর্মুলার এখানে দেখেন একটা স্টার লেখা আছে। স্টার দেওয়ার মানে হলো এই দুইটা যে প্রসেস আছে, দুইটা প্রসেস এই ভ্যালুটা একটু চেঞ্জ হয়। যখন আমরা ডাইরেক্ট ইফেক্টিভ লেন্থ মেথড ইউজ করছি, ডাইরেক্ট আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, কিন্তু ডিরেক্ট অ্যানালাইসিস মেথড আসলে এর সাথে টাউ বি যোগ করতে হবে এবং নতুন আরেকটা কোএফিশিয়েন্ট আসে, সেটা হচ্ছে 0.8। বা সহজ কথায় যদি বলি, তাহলে আমাদের ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে করে 0.8 টাউ বি ভ্যালুটা এই ইফেক্ট মানে যে বাকলি স্ট্রেন্থের ফর্মুলার সাথে গুণ করতে হবে। এখানে যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটার সাথে এখানে যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটার সাথে 0.8 টাউ বি যোগ করতে হবে। তো সেটাই করা হয়েছে, দেখেন পাই স্কয়ার ইআই, ইএল ইকুয়াল পাই স্কয়ার ইআই, তার সাথে 0.8 ইনটু টাউ বি, মানে পাই স্কয়ার ইনটু 0.8, টাউ বি এর ভ্যালুটা যেহেতু 0. এই রেশিওটা 0.5 এর থেকে ছোট আসছে, তারপরে টাউ বি এর ভ্যালু হচ্ছে 1, ই এর ভ্যালু হচ্ছে 29,000 কেএসআই, এবং আই সেটা মোমেন্ট অফ ইনারশিয়া। মোমেন্ট অফ ইনারশিয়া নামে 12 into 96 এর জন্য যদি যাই, তাহলে আমাদের এই যে প্রথমে যে টেবিল ছিল, একদম টেবিল 1.1, যেটা একদম নিজের আগে আমরা সেই টেবিল নিয়ে কাজ করতাম, এই টেবিলেই আয়ের ভ্যালু আমরা এখান থেকে পাইতে পারি। তো এখান থেকে আমরা যদি সব ভ্যালুগুলো বসাই দিই, সব ভ্যালুগুলো বসাই দিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে সেক্ষেত্রে পিইএল বা বার্কলি স্ট্রেন্থ, বার্কলি স্ট্রেন্থের ভ্যালু হচ্ছে 9198 টি। এখন জাস্ট এই ভ্যালুটাকে আমরা যদি বিটা 1 এর ফর্মুলাতে বসাই দিই, বিটা 1 এর ফর্মুলাতে বসাই দিলে সিএম ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা পিআর ডিভাইডেড বাই পিইএল, এটা যদি ক্যালকুলেশন করলে টোটাল বিটা 1 এর ভ্যালুটা আসে 1.08। এখন আমরা এমআর যদি ক্যালকুলেশন করতে চাই, এমআর এর ফর্মুলা ছিল এটা, যে এমআর ইকুয়াল টু বিটা 1 এমএলটি প্লাস বিটা 2 এমএলটি, বিটা 2 যেহেতু 0, তাহলে এমআর ইকুয়াল টু বিটা 1 ইনটু এমএলটি। এমএলটি যেটা আগে ক্যালকুলেশন করতে টোটাল মোমেন্ট সেটা পাইছিলাম 168, তার সাথে বিটা 1 গুণ করে দিলে আমাদের এমআর এমআর এক্স এর ভ্যালুটা পেলাম 181.6 কিউব। এখন আমাদের বের করতে হবে এমসি বা মোমেন্ট ক্যাপাসিটি। মোমেন্ট ক্যাপাসিটি বের করতে হলে আমাদের দেখতে হয় এটা কোন জোনের মধ্যে পড়ছে। তো জোনের জন্য দেখার জন্য আমাদের এখানে যে কলামটা আছে, কলামটা লেন্থ বলা আছে 12 ফিট এবং মাঝখানে কোনো বেসিং নাই। মানে আনব্রেসড লেন্থ যেটা একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্টের ডিসটেন্স 12 ফিট, এবং 12 into 96 এই সেক্টরটার জন্য এলপি এর ভ্যালু 10.9, এলআর এর ভ্যালু হলো 46.6 ফিট। তারপরে আমাদের এলবি এলবিটা হচ্ছে 10.9 থেকে বড় কিন্তু এলআর এর থেকে ছোট, তার মানে এটা জোন 2 তে পড়তেছে। এখন জোন 2 এর যদি মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলা বসাই, জোন 2 এর মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলা এই যে আগেও আমরা পড়ে আসছি, এই আগের প্রবলেমে এখানেও লেখা আছে। জোন 2 এর মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলা হলো সিবি ইনটু আই ইনটু এমপি মাইনাস বিএফ ইনটু এলবি মাইনাস এলপি। জাস্ট এখানে ভ্যালুগুলো বসানো হয়েছে। সিবি এর ভ্যালুটা হচ্ছে 1, 12 into 96, 12 into 96 এর জন্য যদি আমরা এই টেবিলে যাই, এই টেবিল থেকে আমরা এমপি, এই যে পাই ইনটু এমপি, এই ভ্যালুটা ডাইরেক্ট আমরা এই টেবিল থেকে নিয়ে নিতে পারি। 12 into 96 এর জন্য যে ভ্যালুটা আসে, এখান থেকে পাবো আমরা 12 into 96 12 into 87, তারপরে আছে 12 into 96, এই ভ্যালুটা আসে 571।
500 একটা আমরা এখানে বসানো হয়েছে, তার সাথে বিএফ যেটা বিএফ আমরা এখান থেকেই পাবো 12 into 96 এর জন্য এখানে বিএফ যেটা বিএফ লেখা আছে 5.78 5.78 যদি বসাই তার সাথে এলবি 12 ফিট মাইনাস এলবি 10.9 ফিট পুরোটা ক্যালকুলেশন করলে মোমেন্ট ক্যাপাসিটি আসছে 544.6 ফিট। তাহলে আমরা এমআরএক্স ক্যালকুলেশন করছি, এমসিএক্স ক্যালকুলেশন করছি। এখন জাস্ট আমাদের যে ফর্মুলাটা বসাই দিব। ফর্মুলাতে PR by PC plus 8 by 9 MRX divided by MCX plus MRY divided by MCY। PR যেটা টোটাল লোড পাইছি 690 কি, PC যেটা সেটা টেবিল থেকে আমরা ভ্যালু বের করছি ডিজাইন স্টার 1080 কি প্লাস 8 by 9 MRX আমরা যেখান থেকে বিটা ওয়ান ক্যালকুলেশন করার পরে টোটাল মোমেন্টের সাথে গুণ করে পাইছি 181 কি ফিট 181 কি ফিট। MCX সেটা হলো স্টিল কলামের ডিজাইন ক্যাপাসিটি, ডিজাইন ক্যাপাসিটি হচ্ছে 544.6 ফিট 544.6 ফিট। যেহেতু ওয়াই অ্যাক্সিস এর কোনো মোমেন্ট নাই, ওয়াই অ্যাক্সিস এর মোমেন্টটা 0, এটা বসাই ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসে 0.935, যেটা একের থেকে ছোট, একের থেকে ছোট মানে আমাদের যে বিট সেই বিটটা ওভার ডিজাইন করা আছে, আমাদের যে কলাম সেই কলামটা ওভার ডিজাইন করা আছে এবং কলামের সময় কলামের ক্ষেত্রে আমরা এটাকে ওভার ডিজাইনই প্রেফার করি। এই যে সেকশনটা দেওয়া আছে সেই সেকশনটা ওকে আছে। এখানে এই যে এই রেশিওটা যত একের কাছাকাছি আসবে তত সেটাকে বলা হয় ব্যালেন্স ডিজাইন। যদি রেশিওটা দেখা যায় যদি একদম ডাইরেক্ট 1 হয়ে যায় তার মানে হলো এটা হলো মোস্ট ইকোনমিক ডিজাইন। এর থেকে আর কস্ট কমানো সম্ভব না। যদি 1 একের থেকে বেশি হয়ে যায় তাহলে সেটা আন্ডার ডিজাইন হয়ে যায়। আমরা মোটামুটি সবাই জানি যে কলামের এরিয়াটা হচ্ছে লোয়ার এরিয়া, একটা কলামের কারণে স্ট্রাকচার ফেল করতে পারে, তাই কলামটা সবসময় ওভার ডিজাইন করা হয়। এজন্য এখানে এই রেশিওটা সবসময় একের থেকে ছোট রাখতে হয়। এখন এই রেশিওটা যত ছোট হবে, যদি এই জায়গায় 0.935 এর থেকে 0.8 হইতো তাহলেও এই স্ট্রাকচার সেফ থাকতো, কিন্তু সেটা ইকোনমিক ডিজাইন হলো না। সেক্ষেত্রে কস্ট এর তুলনায় অনেক বেশি হয়ে যায়। তো মোটামুটি 0.9 থেকে 1 এর মধ্যে থাকে সেটা হচ্ছে ইকোনমিক ডিজাইন বলা হয়। তবে সেক্ষেত্রে এক্ষেত্রে আরেকটা প্রভিশন আছে, সেটা হলো এই রেশিওটা যদি 0. দেখা যাচ্ছে 95 এর থেকে বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটা আবার একটু ক্রিটিক্যাল জোনের মধ্যে চলে আসে, যে যেকোনো ইন্টারভিউটাল ফ্যাক্টর বা অন্য কোনো কারণে যদি ওয়ার্কম্যানশিপ বা অন্য কোনো ইয়ে থাকে সেক্ষেত্রে এটা ক্রিটিক্যাল হয়ে যায়। তো মোটামুটি 0.9 এর আশেপাশে থাকলে এটাকে বলা হয় বেস্ট ডিজাইন। এই প্রবলেমটাতে কারো কোনো অসুবিধা আছে? কোথাও বুঝতে অসুবিধা থাকলে বলতে পারেন। কারো কোনো সমস্যা নাই এই প্রবলেমে? করার সময় বোঝা যাবে স্যার। আচ্ছা, এটা সলভ করে নিজে বাসায় সলভ করে আমাদের এই বিম চ্যাপ্টারটাই এই প্রবলেমটার মাধ্যমে শেষ হয়ে গেল। এরপরে আমাদের আরো দুইটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ডিজাইন অফ বেস প্লেট আর একটা হচ্ছে কানেকশন। এই বিম চ্যাপ্টারটা মেনলি আমি এর আগেও বলছি তিনটা পার্ট আছে। প্রথমে আমাদের জাস্ট নরমাল বিমের ডিজাইন অ্যানালাইসিস করছি, সেকেন্ড পার্টটাতে আমরা শেয়ারের কারণে শেয়ার ফেলিয়ার চেক দিছি এবং থার্ড পার্টে এখানে বিম কলাম কম্পাউন্ড জ্যাকশন সেটা চেক দিছি, এটা অ্যানালাইসিস করতেছি। তো এখান থেকে বিম চ্যাপ্টার থেকে আপনাদের মিনিমাম 2.5 সেট করে 2.5 সেট প্রশ্ন আসবে, তো 25 মার্কস মতো আসবে শুধু বিম থেকে। টোটাল যদি 50 মার্কসের পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে তার অর্ধেক বা তার থেকে বেশি 2.5 অর্থাৎ 25 থেকে 30 মার্কস মতো আসবে বিম চ্যাপ্টার থেকে। তো এটা এতটা ইম্পর্টেন্ট, তো এটাকে সেরকম ইম্পর্টেন্স দিয়েই সলভ করার চেষ্টা করতে। আর কারো কোনো সমস্যা?